শুরু করছি সঙ্গীন প্রণয়াশক্তি। লিখেছেন সুরাইয়া রাফা। পর্ব ২। বসন্তের সকাল, চারদিকে মৃদুমন্দ ঝিরিঝিরি বাসন্তী হাওয়া বইছে। কতই বা বেজেছে, সকাল 10টা কি 11টা। তবুও মাথার উপর চলছে সূর্যের তাণ্ডব নৃত্য। শীত যাবে যাবে করে এখনো যায়নি, তার আগেই সূর্যি মামা তার প্রখরতা দিয়ে ধরণী উত্তাপ করে দিয়েছে। সূর্যের তীর্যক রশ্মিকে পিঠে পিছলে দিয়ে এক প্রকার ছুটে বটতলার ছায়ার নিচে এসে দাঁড়ালো তিথি। ওখানে ওরও আর নীলিমাও ছিল। কে রে, এভাবে ছুটে এলি কেন? কি হয়েছে? তার সুরে জিজ্ঞেস করে নীলিমা। অরু ও প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে আছে। অরুর ভার্সিটি জয়েন করার পরে পুরো বাংলা ডিপার্টমেন্টের মধ্যে এই দুটোই বন্ধু জুটেছে ওর। তার মধ্যে ওই ইন্ট্রোভার্ট নীলিমা যাও মোটামুটি একটু চুপচাপ থাকে, কিন্তু তিথি মোটেই চুপচাপ স্বভাবের মেয়ে নয়। ভার্সিটির সব থেকে গরম খবরটা ওর কাছ থেকেই পায় অরুরা, হোক সেটা গসিপ কিংবা কোনো ইম্পর্ট্যান্ট নিউজ। এছাড়া ডিপার্টমেন্টের অন্য ব্যাচমেটদের সাথে ওর মুখ চেনাচেনি আছে কিনা সন্দেহ। কিভাবেই বা থাকবে, ভার্সিটির জীবন নড়বড়ে ওর। অ্যাটেন্ডেন্স এর জন্য পর্যন্ত ভার্সিটিতে আসতে দেয় না অনু। তবুও আবার বকুনি ঝকুনি খেয়ে মাসের মধ্যে দু একটা বার পা রাখে ভার্সিটির চত্বরে। যদিও সেটা পড়াশোনার জন্য নয়, বরং পছন্দের শ্যাম পুরুষকে একটা নজর দেখার আশায়। সবার আড়ালে তার মুখখানা রিতমা ছাড়ে স্ক্যান করে নিলেই শান্তি ওর। নীলিমার কথার প্রতি উত্তরে তিথি হাঁপাতে হাঁপাতে বলল, পানি দে দোস্ত, তারপর সব বলছি। নীলিমা ব্যাগ থেকে পানি এগিয়ে দিলে ঢক ঢক করে পানি পান করে দম নেয় তিথি। আহ, এতক্ষণে প্রাণটা ঠান্ডা হলো। কি হয়েছে বললি না তো? আবারও জিজ্ঞেস করে অরু। তিথি এগিয়ে গিয়ে অরুর হাত ধরে বলে, ও হ্যাঁ, তোর কাছে আসছিলাম অরু। কাল ভার্সিটিতে কেন এলি না বলতো? তাহলেই তো সব জানতে পারতি। কি হয়েছে একটু খুলে বল। তাছাড়া কেন আসিনি সেটা তো তুই জানিসই, তাহলে নতুন করে কেন প্রশ্ন করছিস তিথি? কাল নিখিল ভাইদের সমাবর্তন অনুষ্ঠান ছিল। নিখিল ভাই সেরা ছাত্রদের পুরস্কার পেয়েছে। নীলিমা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, ওহ, এটা তো ভালো কথা। তারপর আরও একটা ঘোষণা হয়, আমি পরে সিনিয়রদের থেকে জেনেছি। ওরও সচকিত হয়ে প্রশ্ন ছুড়ল, কি? নিখিল ভাই মাস্টার্স করবে না। উনি হায়ার স্টাডিজের জন্য স্কলারশিপ পেয়েছে, খুব শীঘ্রই ইউএসএ চলে যাবে। ওরও চমকায় না, কোনো রকম প্রতিক্রিয়াও করে না। অস্বস্তির লেশমাত্র নেই ওর মুখশ্রীতে। খুশি থাকার একমাত্র কারণটা হারিয়ে যাচ্ছে। ও কি আদৌ ঠিক আছে? ওর ভিতরে যে অস্থির ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে, মনে হচ্ছে হৃদয়টা শক্ত করে খামচে ধরেছে কেউ। গলাটা শুকনো কাঠে পরিণত হয়েছে, তবুও থমথমে মুখে ছোট করে ওরু জবাব দেয়, ও। এইটুকু শব্দ উচ্চারণে অরুর অগ্নিস্ফুলিঙ্গ উগরে দেওয়ার মতো কষ্ট হলো। তবুও বান্ধবীদের সামনে মুখের মিথ্যে হাসিটা ঠিকই ধরে রাখলো। কারণ আর যাই হোক, এক পাক্ষিক ভালোবাসা কিংবা আধুনিক শব্দে বলতে গেলে ক্রাশকে হারানোর জন্য কান্নাকাটি করে ভাসিয়ে দেওয়া কিংবা সবাইকে বলে বলে সিম্প্যাথি করানোর মতো আত্মসম্মানহীন মেয়ে ওরও নয়। এমনিতেই ওর মায়ের অসুস্থতা নিয়ে অনেকেই করুণা দেখাতে আসে, যা ওর শরীরে জ্বলন ধরিয়ে দেয়। ওর করুণা মোটেই পছন্দ নয়, তবে নিজ অধিকারের ক্ষেত্রে সর্বদা সতর্ক ও। যা ওর সেটা ওরই। কিন্তু নিখিল ভাই, সে তো ওর নয়, কোনো কালে ছিলও না। ওই কেবল একতরফা ভালোবেসে গিয়েছে। নিখিল ভাই তো ওকে ছোট বোন ছাড়া কিছুই ভাবে না। শুধু ওকে কেন, ছাত্রনেতা হিসেবে সব জুনিয়র মেয়েরাই তার ছোট বোনের সমতুল্য। ওরও আলাদা করে তো কিছুই নয়। ক্যাম্পাসের দিকে দেখ, নিখিল ভাই আসছে। তিথির কথায় ওরুর দিবাস্বপ্নে ভাটি পড়ে। তড়িৎ গতিতে ভাবনার জগৎ থেকে বাস্তবে বেরিয়ে দেখতে পাই ক্যাম্পাস থেকে গেটের দিকে এগিয়ে আসছে নিখিল ভাই। কালো ডেনিমের সাথে নীল পাঞ্জাবিতে কি সুন্দর লাগছে তাকে। কাঁধে ঝুলে আছে ল্যাপটপের ব্যাগ, কানে হেডফোন। সেদিকে এক ধ্যানে তাকিয়ে তিথি বলে, কি এত গান শোনেন উনি? কাঠফাটা রোদে উজ্জ্বল শ্যামলা চেহারাটা জলজল করছে তার। মুখে লেগে আছে সেই সুন্দর হাসিটা। ওরও চোখ বন্ধ করে বলতে পারে, এই ইনোসেন্ট দেখতে ছেলেটার প্রেমে পড়ে যাওয়া কোনো মেয়ের জন্য চুটকির ব্যাপার মাত্র।
নিখিল ভাই ওদের সামনে আসতেই সবাই একযোগে সালাম দিল তাকে। সিনিয়র বলে কথা। সালামের জবাব দিতে নিখিলও একটু থামলো। সামনে না গিয়ে ওদের দিকে কয়েক কদম এগিয়ে আসলো। নিখিল ভাই ওদের দিকে আসছে দেখে ওরও নীলিমার পেছনে গিয়ে গুটিসুটি হয়ে দাঁড়ালো। কেটে ফেলা ডগার নেই কেমন নেতে পড়েছে ও শরীরটা। আরে ওরা না। নিখিল ভাইয়ের আকস্মিক সম্বোধনে ধরা পড়ে যাওয়া চোরের ন্যায় হুড়মুড় করে সামনে তাকায় ওরও। হ্যাসর চোখ মাথা ঝাঁকিয়ে বলে, জি ভাইয়া। ভালো আছো তো? এখন আর রাস্তা পার হতে ভয় নেই তো? কি সুন্দর অমায়িক কথার ধরন। আরও একবার হোঁচট খাই ওরও। নিখিল ভাই কিছু জিজ্ঞেস করছে ওরও। উত্তর দে। তিথির ধাক্কায় সম্মতি ফিরে পেল ওরও। তারপর হ্যাঁ না দুদিকেই মাথা নাড়াতে থাকে। আসলে কি করবে কি বলবে ও কিছুই ঠাহর করতে পারছে না। ওর অবস্থা দেখে নীলিমা তিথি দুজনই অবাক। যে মেয়ের কাট কাট কথার জবাব দিতে ছাড়ে না সে কিনা ভেজা বেড়ালের মতো আচরণ করছে। জুনিয়ররা সংকোচ বোধ করছে দেখে নিখিল আর দাঁড়ায় না। সকলকে বিদায় জানিয়ে তাড়াহুড়ো করে জায়গা ত্যাগ করে। নিখিল চলে যেতেই নীলিমা তেতিয়ে ওঠে। স্টুপিড একটা। এটাই শেষ সুযোগ ছিল। নিখিল ভাই নিজে এসেছিল। আর তুই কি করলি? হাবলার মতো উত্তর। দক্ষিণ পূর্ব পশ্চিম মাথা ঝাঁকিয়ে গেলি। ওরও জবাব দেয় না। এই মুহূর্তে কথা বলতে ইচ্ছে করছে না। মাথাটা ভন ভন করে ঘুরছে। গলাটা নিম পাতার মতো তেতো হয়ে এসেছে। চারদিক ফাঁকা ফাঁকা লাগছে। হয়তো প্রেশার ফল করেছে। কয়েকবার চোখের পলক ফেলে অস্ফুটেই ওরু বলে, ভাল লাগছে না, বাসায় যাব। আমাকে একটা রিক্সা ঠিক করে দে না তিথি। চলে যাবে মানে অ্যাটেন্ডেন্স টাইট লিস্ট দিয়ে যা। নীলিমার কথায় ওরুর ভেতরের তেতো ভাবটা বেরিয়ে এলো। মাথাটা ঝাঁঝিয়ে উঠল। ওরু চটে গিয়ে বলল, বলেছি তো বাসায় যাব। শরীর আর মনের একরাশ অসুখ নিয়ে টলতে টলতে কৃতিকুঞ্জে এসে পৌঁছেছে ওরু। বিশাল সদর দরজা ঝনঝন আওয়াজ করে খুলে ভেতরে ঢুকতেই আরো বিরক্ত হয়ে যায় ও। মামা মামি আর একমাত্র মামাতো ভাই রেজওয়ান ওরফে রেজা এসেছে। ওরু আর অনুর জীবনের এত এত ঝামেলার মধ্যে উটকো ঝামেলা এই পরিবারটা। কথা নেই বার্তা নেই, যখন তখন এসে হাজির। আসবে তো আসবে, একটা না একটা ঝামেলা পাকিয়ে তারপর বিদেয় হবে। আজমিরি শেখ যখন সুস্থ সবল ছিলেন তখন দিনরাত আগমন ঘটত এদের। তিনবেলা ফ্রিতে রাজকীয় খাবার আর মহলে নরম গদিতে আরাম আয়েশ করে একটানা 10 দিনও কাটিয়ে দিত। বাড়ি যাওয়ার নাম গন্ধ পর্যন্ত নিত না। অরুর মামাতো ভাই রেজা এলাকার পাতি মাস্তান, যার দরুন তার ছেলেপেলেদেরও নিয়ে আসতো একমাত্র ফুফুর আলিশান বাড়িতে। অরু আর অনু এসবে বেশ লজ্জিত হতো। যত যাই হোক তাদের তো এভাবে আরেকজনের অন্য ধ্বংস করার কোনো অধিকার নেই। একমাত্র ভাই ভাবি বলে আজমিরি শেখ তেমন কিছুই বলতেন না। অনু অরু একটু গাইগই করলে ওদেরকেও চোখ পাকাতেন আড়ালে। সবকিছু এভাবেই চলছিল। কিন্তু আজমেরি হক একেবারে বিছানা সজ্জায় চলে গেলে মামা মামির আসল রূপ দেখতে পাই অরোরা। আপন বোনকে দেখা তো দূরে থাক, গত 1 বছরে হাসপাতালের গণ্ডি অবধি মারায়নি ওদের মামা। বরং দুদিন পর পর বউ ছেলেকে নিয়ে এ বাড়িতে এসে অনুকে মানসিক অশান্তিতে ভুগিয়েছে দিনরাত। তাদের কথা একটাই, বাবা নেই, মায়েরও গ্যারান্টি নেই। আজ বাদে কাল মায়ের কিছু হয়ে গেলে ওদের দু বোনের কি হবে? আজ বা কাল এবারে ছোট সাহেব ঠিকই ফিরবে। তখন তো দুই বোনের কোনো গতি থাকবে না। তাই এখনই যদি তার একমাত্র সুযোগ্য পুত্র রেজার সাথে অনুর বিয়েটা হয়ে যায় তাহলে একটা কুল তো হবেই। আর যাই হোক, নদীতে তো আর ভেসে যেতে হবে না। ওরও বুঝে পায় না এত বড় দুনিয়া থাকতে ওরা নদীতে কেন ভেসে যাবে, কি অপরাধ ওদের? অনুর রাগের ঘট এমনি পরিপূর্ণ। এসব শুনলে আরো বেশি মাথা খারাপ হয়ে যায়। চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলে সে। বিপরীতে মামির গা জ্বালানো কথা তো আছেই। এক কথায় এরা বাড়িতে পা রাখা মানে ঝামেলা আর অশান্তি। অরু হলরুমে চারদিকে চোখ বুলাই, অনু কোথাও নেই। তার মানে আপা এখনো হসপিটালে, যাক ভালোই হলো। ওর মামি ডাইনিং এ বসে আঙুর চিবোচ্ছে। রেজা কাউচে বসে পায়ে পা তুলে টিভি দেখছে। মামা আপাতত আশেপাশে নেই। ওরও সবটাই দেখলো। তারপর না দেখার ভান করে দোতলায় পা বাড়ালো। দুটো সিঁড়ি মারাতেই পেছন থেকেই ডাক পড়লো মামির, কি রে, দেখলে আমরা এখানে বসে আছি তাও ঢ্যাং ঢ্যাং করে উপরে চলে যাচ্ছিস? মামিকে চোখে পড়ে না নাকি? আর আমার বৌমা কোথায়? ওরও চোখ খিচেই বন্ধ করে নিল। এটাই ও ভয় পাচ্ছিল। ও অনেক প্রশ্ন করেছে মামি।
এক কথায় উত্তর দিতে হবে কি বলা যায়। ওরও পেছনে ফিরে বলল, মাথা ব্যথা করছে মামি, একটু ঘুমাবো। আর আপা হসপিটালে মায়ের কাছে। করে নে আরামায়েশ, যা পারিস করে নে। আজ বাদে কাল বাড়ির মালিক ফিরলে তোদের তো ঘাড় ধরে বের করে দেবে। অনুটাকে কতবার বুঝিয়েছি এ কথা, কতবার বলেছি আমার রেজার সাথে বিয়েটা দিয়ে দিই, কিন্তু মেয়েটা বড্ড বেয়াদব হয়েছে। বড়দের মুখে মুখে তর্ক করে। বাবা মায়ের শাসন না থাকলে এই হয়। মামির কথায় ওর নেতিয়ে পড়া রাগটা আবারও তরতর করে ঝাঁঝিয়ে উঠল। তীক্ষ্ণ সূর্যের মতো কথাগুলো গিয়ে শরীরে বিঁধল। ও পেছনে না ঘুরেই বলল, তুমি যে নরম চেয়ারে বসে আঙুল চিবোচ্ছ, ওটাও কিন্তু এবারে ছোট সাহেবের টাকা দিয়েই কেনা মামি। তাছাড়া জামশেদ জায়ান চৌধুরীর অবর্তমানে আমার মাই কিন্তু জেকে গ্রুপের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান। ওর কথায় একটা তাচ্ছিলের হাসি খেলে গেল ওর মামির মুখে। মনে মনে বললেন, এইটুকুনো মেয়ে ভালোই খই ফুটেছে মুখে। তারপর শত্রুকে পাল্টা তীর নিক্ষেপ করার মতো করে বললেন, হতে পারে তোর মায়ের অধিকার আছে, কিন্তু তোদের দু বোনের তো অধিকার নেই। তোরা হলি কচুরি পানা। তাছাড়া তোদের মায়ের আর কদিন, বড় জোর হলে 6 মাস। মামি অনেক বেশি বেশি বলে ফেলেছ এবার। আমাদের মায়ের কিচ্ছু হবে না, মাকে আমরা বিদেশ নিয়ে যাব। আবারও সেই গা জ্বালানো হাসি ছুড়লেন ওর মামি। বললেন, তোর কি মনে হয় জায়ান কৃতিক চৌধুরী বা তার কোম্পানি তোদের নেওয়ার জন্য বসে আছে? শুনেছি তোর জন্যই নাকি বাড়ি ছাড়তে হয়েছিল তাকে। মামির সাথে আর তর্কে পেরে উঠল না ওরও। দুশ্চিন্তাগ্রস্ত জটলা পাকানো মস্তিষ্কটা আর চাপ নিতে পারছে না। হাত পা থরথর করে কাঁপছে। এই মুহূর্তে গলা থেকে একটা কথাও বের হচ্ছে না। মামি যে এত নোংরা ভাবে ওকে আক্রমণ করবে ভাবতে পারেনি ওরও। ও সামনের দিকে আরো একবার চোখ বুলালো, কয়েক জোড়া আক্রমণাত্মক চোখ। মনে হচ্ছে চোখ দিয়েই ওকে ভস্ম করে দেবে ওরা। ও আর এক মুহূর্তেও হলরুমে দাঁড়ালো না। সিঁড়ি ডিঙিয়ে দোতলায় নিজের রুমে গিয়ে সপাটে দরজা আটকে দিল। ভেতরটা ছিঁড়ে যাচ্ছে, অসহায়ত্ব চারদিক জংলা আবরণের মতো ঘিরে ধরেছে। মামি তর্কের আঘাতে নিখিল ভাই চলে যাওয়ার কষ্টটা যেন নুন মরিচের ছিটা। আর ভালো লাগছে না। নীলিমার তিথির মতো জীবনটা স্বাভাবিক কেন হলো না ভাবছে ওরও। কেন ওর জীবনে এত দায়বদ্ধতা? কেন নিখিল ভাইয়ের প্রতি ভালো লাগাটা নিজের মাঝে খুব সহজে তুলে ধরতে পারল না ও? এটা কি শুধুই অন্তর্মুখী হওয়ার দরুন, নাকি পরিবারের টানাপোড়েন আর দায়বদ্ধতা? নিখিলের চলে যাওয়া ভাবতে ভাবতে ওরুর মনে পড়ে যায় নিখিলের সাথে প্রথম দিনে সাক্ষাতের কথা। এই তো কয়েক মাস আগের কথা। ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য এসেছে ওরও। মায়ের অসুস্থতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অত বড় বিদ্যাপীঠে পড়ার সুযোগ হয়নি ওরুর। মোটামুটি প্রস্তুতি নিয়ে যতটুকু পেরেছে তাতেই গোছতে সুযোগ হয়েছে। আজ কাগজপত্র নিয়ে এসেছে, সবটা জমা দিতে হবে তাই। শীতের সকাল, ঠান্ডাটা পুরোপুরি যে কেনা বসলেও মিষ্টি রোদের মৃদু আলোতে ভালোই আরাম লাগছে। সকাল হতেই অফিসগামী সারি সারি গাড়ির বহর ছুটেছে রাস্তা জুড়ে। ঢাকা শহরে বেড়ে ওঠা হলেও একা একা রাস্তাঘাট পার হওয়ার অভ্যাস নেই ওরুর। সেই দরুন তখন থেকে ভার্সিটির রাস্তার বিপরীতে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে সে। কখন রাস্তাটা একটু ফাঁকা হবে আর দৌড়ে রাস্তা পার হবে। অনেকে তো গাড়ির ফাঁক ফোকর দিয়েই চলে যাচ্ছে, কিন্তু ওরও সাহস হচ্ছে না। এক পা এগোচ্ছে তো দু পা পিছাচ্ছে। এভাবেই লেফট রাইট চলতে থাকলো প্রায় আধ ঘন্টা। ওরও বিরক্ত হয়ে গিয়েছে। এরকম হলে প্রতিদিন ভার্সিটিতে আসবে কি করে সে? ভয় লাগছে। পেছন থেকে তীরের ফলার মতো ছুটে আসা পুরুষালী কণ্ঠস্বর শুনে হকচকি পেছনে ঘুরলো ওরও। দেখলো মুখে টুল পড়া স্নিগ্ধ হাসি নিয়ে ওকেই প্রশ্ন করছে লোকটা। ওরও থমেরে আছে। হা না কিছুই বলছে না। কি করে বলবে ও? ও তো হাসিতেই কোপকাত। লোকটা পাশ থেকে কাউকে ডেকে উঠল, এই অন্তু, কে রাস্তাটা বার করে দে তো। পেছন থেকে ছেলেটা বলল, জি ভাই দিচ্ছি। ব্যাস তখনই ছিল ভালো লাগার শুরু। ওরও বুঝেছিল এই লোকের ভার্সিটিতে বিশাল জনপ্রিয়তা। তারপর থেকে শুরু হয় ওরও লুকিয়ে লুকিয়ে পর্যবেক্ষণ। উদাসীন দুপুর কিংবা মরচে যাওয়া বিকালে ক্যাম্পাসের এথাই সেথাই তাকিয়ে খুঁজে বেড়াতো চোখ দুটো। এক নজর দেখা হয়ে গেলে খুশিতে পুলকিত হতো মনটা। ঝিলিক দিয়ে উঠল মুখের কোণে হাসি, মিষ্টি হাসি, যা এখনো চলমান। কখনো সামনে দাঁড়িয়ে কথা বলা হয়নি। ওরও এও জানে না নিখিল তার নামটা জানলো কি করে। তবে নিখিলের বাইরেটা সবই ওরও জানা, বলতে গেলে মুখস্থ। কিন্তু আফসোস এখন এসব কোনো কাজেই আসবে না। নিখিল ভাই চলে যাবে 1000 কিলোমিটার দূরে।
হবে তার ঠাঁই। সায়েন্স ল্যাবের কেমিক্যাল আর এক্সপেরিমেন্টের মাঝে অরোরা নামটাই হয়তো ভুলে যাবে ওর সবচেয়ে প্রিয় নিখিল ভাই। আর কখনো দেখা হবে না। দেখা হবে কি না তারও গ্যারান্টি নেই। ভাবতেই চোখের কারণে বেয়ে তপ্ত নোনা জল গড়িয়ে পড়ে অরুর। তুমি যদি আমার না হও, তবে সুখের অসুখ তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিক। বোকা অরু তখনও জানতো না ওর জন্য কেউ এর থেকেও বিষাক্ত ভালোবাসা নিয়ে দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনছে চলবে। প্রথম দিকটাই গল্পের, তাই কিন্তু একটু বর্ণনা বেশি। আস্তে আস্তে শুনতে শুনতে গল্পটার প্রেমে পড়ে যাবে, ট্রাস্ট মি, একদম প্রেমে পড়ে যাবে। তো এখানেই শেষ হলো সঙ্গীন প্রণয়াসক্তি উপন্যাসের পর্ব 2। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।